নমস্কার, কেমন আছেন সবাই? রাখি সাউ 9 to 8 আর একটু ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9টা। চলে এসেছি রান্নাঘরে। আকাশটা দেখুন, প্রচণ্ড মেঘ করেছে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে প্রচণ্ড হারে মেঘ করেছে, হয়তো এখনই বৃষ্টি পড়বে। জানি না আপনাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা একটু বলবেন। চলুন, চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। কি রান্না করব না রান্না করব জানেন তো, আমাদের মহিলাদের একটাই সমস্যা, সকাল থেকে উঠে কি রান্না করব না রান্না করব এটা নিয়ে সারাদিন ভাবতে ভাবতে দিন কেটে যায়। তাই চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আর তাছাড়াও জানেন তো, সকাল সকাল এক কাপ চা না খেলে মনটাও বসে না কোনো কাজে করতে ভালো লাগে না। তাই সকাল সকালে এক কাপ চা করে নিয়ে তারপর হয়তো রান্নায় বসবো, জোগাড় করব। তো চলুন। আর তাছাড়াও আমার ঘরে ছোট ছেলে রয়েছে, তাকেও সকাল সকালে একটু দুধ খাইয়ে নিতে হয়, তাই তার জন্য একটু দুধ গরম করে নেব। তো চলুন, আপাতত দুধ গরম করে ছেলেকে খাইয়ে নিয়ে তারপর চা বসাই। একটু আগে আপনাদেরকে বললাম না, দেখালাম যে আমাদের এদিকে মেঘ করেছে। তো দেখুন, বলতে না বলতেই হঠাৎ করে রিমঝিমে বৃষ্টি শুরু করে দিয়েছে। এই দেখুন, এক্ষুনি বৃষ্টিটা পড়তে শুরু করলো। তো জামা কাপড়গুলো যা মেলা ছিল সব মানে কি বলবো, ভিজে গেছে। এ বর্ষাকালে এটাই একটা সমস্যা জানেন তো, কিছু মেলা দেয়। তাই চলুন, কথা না বাড়িয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে নিই। চলুন, গল্প করতে করতে চাটাও হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এবার নামাবো। জানেন, ভেবেছিলাম যে আজকে একটু বাজার যাব কিছু জিনিস কিনতে। আর আজকে তো বৃহস্পতিবার, জানেন আমাদের হিন্দুদের লক্ষ্মীর পাঁচালী পড়ে। তাই ভাবছিলাম যে একটা লক্ষ্মীর পাঁচালী কিনতে যাব। আগের লক্ষ্মীর পাঁচালী বইটা কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না। তাই ভাবলাম যে একটু বাজার যাব, আরও কিছু জিনিস কেনাকাটা করব। কিন্তু আপনারা দেখছেনই তো এই বৃষ্টি, কীভাবে বাইরে বেরোবো তার ঠিক নেই। আর আপনারা জানেন যে আমার ছোট বাচ্চা আছে। আমরা হয়তো বাইরে গিয়ে ভিজলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমার ছোট বাচ্চা, তাকে তো ভিজানো যাবে না। তাই কি সমস্যা হয়েছে বলুন তো, একটু বাজারে বেরোতে পারছি না এই বৃষ্টির জন্য। তো চলুন, আর গল্প না করে চাটা নামিয়ে খেয়ে, টিফিনটা খেয়ে আবার রান্না বসাতে হবে। আজকে টিফিনে খাচ্ছি চা আর চানাচুর মুড়ি। জানেনই তো আপনারা, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই সব দিন কোনো দিন চা আর তার সঙ্গে চানাচুর মুড়ি খেয়ে নিই। এমনি তো আমার চানাচুর মুড়ি খেতে খুবই ভালো লাগে, তার সাথে আমার হাজব্যান্ডও পছন্দ করে। তাই আমাদের দুজনারই অনুমতিতে আজকে চা আর চা মুড়ি খাওয়া। মাম্মাম মাম্মাম মাম্মাম, তুমি কি মুড়ি খাবে বলো? টিফিন খাওয়া প্রায় কমপ্লিট। এরপর রান্নার জোগাড় করি। আজকে ভাবছি একটু ডাল করব, মসুরের ডাল। আমরাও খাবো, আবার আমার ছেলের জন্য, দুজনেরই জন্য করা হবে। চলুন, ডালটাকে একটু ধুয়ে নিই। নাহলে জানেন তো, মসুরির ডাল থেকে এত নোংরা বেরোয় মানে বলার মতন না। তাই মসুর ডালটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। ছেলেও যেহেতু ডাল খাবে, তো তাই ডালটাকে একটু ভালো করেই ধুয়ে নিই। কারণ বাচ্চা ছেলে, জানেন তো, ওকে তো আর এমনি সেমনি দেওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওর জন্য আমি প্রস্তুত করি খাবার। মসুর ডালটা ধোয়া হয়ে গেছে।
ডালটা যেহেতু আমার ছেলে খাবে, আপনাদেরকে বললাম, যেহেতু আমার ছেলে তাহলে ওকে তো একটু ডালের সবজি দিই আর একটু আলু দিই। আমাকে ডাক্তাররাই বলেছে যে বাচ্চা ছেলে, তাই আলু একটু সবজি এগুলো সব দিয়ে ডাল করে খাওয়াতে। তাই চলুন ডালে একবারে একটু পটল একটু আলু দিয়ে দিলাম। তো বেশি খাই না ছোটো ছেলে, তাই অল্প একটু দিয়েছি। তো একটু আলু একটু পটল দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ, ব্যাস। জানেন, আমি যখন প্রেসারে কিছু বসাই তখন এই কুকারের ঢাকনার যে সিটিটা থাকে ওখানে একটু মানে হাওয়া হাওয়া দিয়ে দিই একটু। কারণ আমাকে একজন সিনিয়র ব্যক্তি বলেছিলেন যে যখনই কিছু প্রেসার কুকারে চাপাবে তখন ওই সিটিটার মধ্যে একটু ফু দিয়ে দেবে। তাহলে কি হয়, তাহলে যদি কোনো কিছু থাকে ভেতরে জাম, তাহলে সেটা আর থাকবে না, আর সিটি পড়তেও সুবিধা হবে। তাই জানেন, ওটা দুর্দান্ত কাজে লেগেছে, তাই আমি সেটাই মেনে চলি। তাই একটু ফু দিয়ে ঢাকনাটাকে এবার লাগিয়ে দেবো। চলুন ডালটা এবার বসিয়ে দিই সিটি দেওয়ার জন্য। ডাল বসিয়ে দিয়েছি, এরপর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দেবো। আজকে আমি একটু সয়াবিনের তরকারি করব। অনেকদিন সয়াবিন খাওয়া হয়নি, জানেন সয়াবিন আমার প্রচণ্ড ভালো লাগে। তাই আমার হাজব্যান্ড বললো যে আজকে সয়াবিনের তরকারি করো। তাই আমি কিভাবে সয়াবিনের তরকারি করি আপনাদের কাছে সেটাই দেখাবো। প্রথমে কি করব, প্রথমে কড়াইতে অনেকটা পরিমাণ জল দিয়ে দেবো। দেখুন, তারপরে জলের মতো সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমার ছোটো সয়াবিন খেতে ভালো লাগে, তাই আমি ছোটো সয়াবিনই বানাই। দেখুন, আমি জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এরপর কি করব, এরপর 1 চিমটি নুন দিয়ে দেবো আর দেবো 1 চিমটি হলুদ দিয়ে এবার আমি জলটাকে ফুটিয়ে নেবো, এই সয়াবিনটাকে ফুটিয়ে নেব। দেখুন, আমি তো এরকম করেই করি, খেতে কিন্তু আমার কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো আপনারাও আমার মতন এরকমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কেমন লাগবে তা তো আমি জানি না, কিন্তু একবার আপনারা এই পদ্ধতিতে একবার করে দেখতে পারেন। চলুন তাহলে সয়াবিনটা ততক্ষণে ফুটে যাক। দেখুন, সয়াবিনটা এখানে ভালো করে ফুটে গিয়েছে। এবার এই সয়াবিনটাকে আমি নামিয়ে নেবো আর জল ঝরিয়ে নেবো। খুন্তি দিয়ে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি এই হাতাটা দিয়েই নামিয়ে নেব।
সয়াবিনটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর সয়াবিনটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, ততক্ষণ আমি আরও সবজিগুলো কেটে নিই। দেখুন, আমি তো সয়াবিন আজকে তরকারি করব, তাই সয়াবিনের সাথে আমি কী দেবো, একটু আলু দেবো, একটু পটল দেবো, আর তার সঙ্গে কিছু মশলা দেবো। তো কিছু আলু কেটে নিয়েছি, কিছু পটল কেটে নিয়েছি, আর এখানে কিছু রসুন, কিছু আদা, কিছু পেঁয়াজ আর কিছু লঙ্কা, এগুলো মশলাতে দেবো। তো চলো মশলার জন্য এগুলো তৈরি করে নিই আগে। আদাগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, এরপর রসুনগুলোকে ধুয়ে নিচ্ছি। তার মধ্যে কিছু পেঁয়াজও দিয়ে দেবো। এখানের জন্য আমি মশলাতে পেঁয়াজ দিয়ে মশলার সঙ্গে, তাহলে কি হয়, মশলাটা একটু মানে গ্রেভিটা একটু ভালো হয়, মশলাটা একটু গাঢ় হয়। রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার কি করব, এর সঙ্গে একটা টমেটোরও দিয়ে দেবো। তো হালকা করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। চলুন এবার পটলটাকে একটু ভেজে দিই। প্রথমে পটলটাকে একটু ভেজে নেব, কারণ কাঁচা পটল তো আর দেওয়া যাবে না, তাই একটু পটলটাকে ভেজে নেব। চলুন, কড়াইটা এবার গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে তারপর ওর মধ্যে পটলগুলোকে সব দিয়ে দেবো। হালকা করে পটলগুলো একটু লাল করে নেবো, খুব বেশি না, হালকা করে একটু লাল করে নেবো। চলুন, পটলটা হালকা হালকা একটু লাল হয়ে আসছে, এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। চলুন, হালকা হালকা লাল হয়ে গেছে, এবার পটলটাকে নামিয়ে একটু আলু দিয়ে নেবো। এরপর একটু কড়াই তেল দিয়ে আলুটাকে একটু নেড়ে নেবো।
ওই কড়াইয়ে ওই একটু তেল দিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। এরপর আলুটাকেও নেড়ে চেড়ে একটু লাল করে নেব, সামান্য হালকা লাল করে নেব। এর মধ্যে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দেবো। চলুন ততক্ষণ একটু আলুটাকে লাল হতে দিই। চলুন আলুটা একটু হালকা লাল হয়ে গেছে, তো আলুটাকে এবার নামিয়ে নেব। এরপর আবার কড়াইতে একটু তেল দিয়ে সয়াবিনটাকে একটু হালকা নেড়ে নেব। এর মধ্যেও একটু অল্প হলুদ দিয়ে নেব, অল্প একটু নুন দিয়ে নেব। আপনারা যে যেমন হলুদ বা নুন খেতে পছন্দ করে, কেউ অল্প হলে অল্প, কেউ বেশি হলে বেশি, তারা সেরকম পরিমাণেই দিতে পারে। চলুন সয়াবিনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশি না, জাস্ট সয়াবিনটা আপনারা হালকা করে ভেজে নেবেন। তারপর কড়াইতে আবার একটু অল্প তেল দিয়ে নেব। তেলের মধ্যে তেল গরম হয়ে এসছে, এবার তেলের মধ্যে একটু একটা হচ্ছে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এরপর তেলে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা মশলা করার সাথে সাথেও পেঁয়াজ দিতে পারেন, আবার একটু তেলের মধ্যে একটু কুচো পেঁয়াজও দিতে পারেন। আমি তবে দুটোই দিই, তেলেও একটু কুচনো পেঁয়াজ দিই, আবার আপনার মশলাতেও একটু গোটা গোটা পেঁয়াজ দিই, কারণ পেঁয়াজ দিলে মশলাতে গ্রেভিটা একটু বেশি ভালো হয়, যেটা আপনাদেরকে আগেই বলেছি। এবার একটু নেড়ে নেবো, পেঁয়াজগুলো লাল হলেই ওর মধ্যে মশলাটা দিয়ে নেবো। ধরুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে নিই।
মশলা বলতে জানেন তো আমি এখানে কী দিয়েছি, আপনাদেরকে আগেও বলেছি। মশলার মধ্যে একটু রসুন, আদা, পেঁয়াজ আর একটা টমেটো আর 2-3টে লঙ্কা, ব্যাস। এইটুকুই দিয়েছি। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে দেব হচ্ছে আপনার জিরে গুঁড়ো 1 চামচ, এরপর আমি এর সাথে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় আপনারা জানেন হয়তো, যেটা তরকারিতে দিলে তরকারিটা খুব সুন্দর কালার হয়ে যায়। ওর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। চলুন তাহলে মশলাটা তারপরে কষিয়ে নিই। দেখুন এদিকে প্রেসারের ডালটা সিটি দিতে দিয়েছিলাম, তো হয়ে গেছে। এদিকে ডালটা প্রথমে আমার ছেলের জন্য বার করে নেবো ডালটা, কারণ আমি তো ধরুন আজকে পেঁয়াজ ডাল করব, তো আমার হাজব্যান্ডের পেঁয়াজ ডাল খুবই পছন্দ আর আমারও সেটা ভালো লাগে। তাই চলুন কীভাবে আজকে পেঁয়াজ ডাল করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আগেই বলেছি আমার ছেলে ছোট বাচ্চা, তো তার জন্য আগে আমি ডালটা বার করে নেবো, তারপর আমি তেল ফোড়ন দিয়ে ডালটাকে আবার করে নেবো। তাই আমার ছেলের জন্য একটু ডাল বার করে নিলাম। তো চলুন ডালটা আজকে কীভাবে করবো সেটাও আপনাদেরকে দেখাবো। এদিকে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার কি করব, আমি যে পটল আর আলু আর সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। কারণ আমি যদি এই সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই তাহলে ভালো হবে, কারণ তার এই সবজিগুলো বা সয়াবিনগুলোর মধ্যে মশলাটাও ঢুকে যাবে, খেতেও তো স্বাদ হবে। তো চলুন এই সবজিগুলো আর সয়াবিনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিই। দেখুন এটা আমি মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম, তো বেশ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে একটা স্মেল ছাড়তেও শুরু করে দিয়েছে, খুব সুন্দর গন্ধ। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে মশলাটা ভালো করে কষে গেছে। একটু নেড়ে চেড়ে কী করবো, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আপনারা তো জানেনই যে আমি অন্যান্য আরও ব্লগে আপনাদেরকে বলেছি যে আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো তাই আমি তো সেরকম কিছু রান্নাবান্না করতে পারি না বা সময় দিতে পারি না, কারণ জানেন তো আমার ছোট ছেলে আছে। তাই এখন কী করি, এখন বেশিরভাগ আমি একটা তরকারি, ডাল কিংবা সেদ্ধ এক তরকারি দিয়ে বেশিরভাগ কাজ চালিয়ে নিই। আপনারা তো জানেনই ঘরে ছোট বাচ্চা থাকলে সেরকম রান্না করার কোনো সুযোগই থাকে না, তো আপাতত এখন এক তরকারি ভাত করেই আমরা চালিয়ে নিই। আপনারা যত মশলাটা কষাবেন তত খেতে কিন্তু স্বাদ হবে। তাই আমি অনেকক্ষণ ধরেই মশলা কষাই। তাছাড়াও আপনারা জানেন যে আমার বাচ্চার জন্য আমি সেরকম সকালে উঠে টিফিনের ব্যবস্থাও করতে পারি না। আজকে যেমন আপনাদেরকে ভিডিওতে দেখেছি চা আর মুড়ি চানাচুর খেয়ে নিয়েছি, যদিও আমার মুড়ি চানাচুর খেতে খুবই ভালো লাগে, তবুও আমি সব দিন তো সমানভাবে টিফিন করতে পারি না সকালে উঠে জলখাবারটা, তাই বেশিরভাগ সময় মুড়ি চানাচুর চা খেয়ে নিয়েই কাটিয়ে দিই। কারণ আমার ছোট ছেলে আছে, তাই ওকে নিয়ে সকাল থেকে উঠে খাওয়ানো দাওয়ানো করতে হয়, তাই সব দিন সমানভাবে সুযোগ পাই না টিফিন করার, জলখাবার করার সব দিন সুযোগ পাই না।
তো যেদিন যেমন হয় সেদিন সেরকমভাবেই চালিয়ে নিই। তো চলুন, এখানে আমাদের মশলাটা কষে গেছে আর কষাবোনা হয়ে গেছে। এরপর কী করবো, একটু জল দিয়ে নেব। আমি একটু বেশি জল দিয়ে নিয়েছি, কারণ আমি তো এখানে আলু দিয়েছি, সেজন্য আলু তো সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি একটু বেশি আলু দিয়েছি বলে একটু বেশি জলটা দিয়েছি। আর হ্যাঁ, আমি তখন মশলাতে আমি নুন বা হলুদ দিইনি এই কারণের জন্যই, কারণ আমি তো তিনটেতেই আলু বা পটল বা সয়াবিন বলুন, আমি তিনটেতে ভাজার সময় হলুদ আর দিয়েছিলাম নুন। তো সেই জন্য আমার তরকারিটা হলুদ হয়ে গেছে। তো শুধু জাস্ট একটু নুন দিয়ে দেবো। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, আমি তো বেশি হলুদ খাই না, তাই যেহেতু আমি তিনটে ভাজাতে আমি হলুদ দিয়েছি তাই আর হলুদ দিলাম না, শুধু জাস্ট হালকা করে নুনটা ছিটিয়ে দেবো। আপনারা চাইলে আপনারা হলুদ দিতেও পারেন। তো চলুন, জল দিয়ে দিয়েছি, নুনটাও দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটুক। দেখুন, এখানে আমরা যে সয়াবিন তরকারিটি রান্না করছিলাম সেটা ভালো করে ফুটে গেছে একদম। এরপর কি করব, এর মধ্যে একটু যাতে নুন ঝালটা একটু সমপরিমাণ হয় তার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। তাহলে কি হবে, একটু মিষ্টি নোনতা খেতে লাগবে। তো চলো, আমাদের এখানে তরকারিটা ফুটে গেছে, তরকারিটা এবার নামিয়ে নেব। তো চলুন, আমাদের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। ওর মধ্যে ফোড়নে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনাদেরকে তো আগেই বলেছি যে আমি এখানে পেঁয়াজ ডাল করব, তার সাথে আমি একটু কিছু রসুনও অ্যাড করব, থেকানো রসুন। কারণ দেখুন, যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে রসুনটা দিতে পারে, কেউ কেটেও দেয়, কিন্তু আমি এখানে রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি। থেতো করে নিলে এর রসটা বেশি ভালো করে পাওয়া যায়, আর স্মেলটাও ভালো আসে। তাই চলুন, এই রসুনগুলোকে দিয়ে দেবো। এরপর রসুনগুলো থেকে যখন একটু গন্ধ ছেড়ে আসবে তখন আমি কী করবো, কুচানো পেঁয়াজটা আছে ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে রসুনটা একটু থেঁতলে দিতে পারেন, তাহলে কি হবে, এর মধ্যে থেকে যে রসটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে, কিন্তু কেটে দিলে সেটা ভালোভাবে বেরোয় না, তাই আমি এখানে থেঁতলে দিচ্ছি। এরপর কী করব, রসুনটা থেকে একটু গন্ধ ছাড়তে লেগেছে, এরপর আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আপনারা তো জানেন, আমি যখন ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসারে, তখনই আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি, কিন্তু এরপরও একটু নুনটা দেবো, কিন্তু হলুদ আমার একবারে অ্যাড করে দিয়েছি, তাই হলুদের দরকার পড়ে না। আপনারা চাইলে, আপনাদের যদি মনে হতে পারে যে তারপরে হলুদ একটু কম লাগছে, তাহলে আপনারা এখানে একটু হলুদ অ্যাড করে দিতে পারেন পেঁয়াজের মধ্যেই। আমার একটু তেল কম মনে হচ্ছে, তাই আমি একটু অল্প পরিমাণ তেল দিয়ে নেব। নাহলে এখানে আমি একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু পেঁয়াজ ডাল করবো তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তো সেজন্য তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। আর যখন দেখবেন পেঁয়াজগুলো লাল হয়ে এসছে, তখন আপনারা এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেবেন।
আমার এখানে পেঁয়াজগুলো ভালোভাবে লাল হয়ে এসছে। এরপর আমি কী করব, সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আরেকটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। এরপরে ফুটলে আমরা ডালটা নামিয়ে নেব। এখন আমার ডালটা এবার হয়ে গেছে। আপনারা পেঁয়াজ ডাল যখন করবেন তখন একটু গাঢ় গাঢ় করবেন, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। তো চলুন, এখানে আমার ডালটা অনেকটা গাঢ় গাঢ় হয়েও গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো চলুন, এরপর আমার রান্না কমপ্লিট। এরপর যা রান্নাঘরের কাজ আছে সেগুলো গুছিয়ে নিই। আপনারা তো জানেনই আমার বাড়িতে ছোট ছেলে আছে, বয়স 11 মাস। তো আমি আমার বাচ্চাকে কীভাবে খাবার খাওয়াই, ভাতটা কীভাবে করে দিই, তো সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানেন, আমার বাচ্চা ছোট, তো ওকে যদি হাতে করে মাখিয়ে খাইয়ে দেওয়া হয় তো ও খেতে পারে না। সেই জন্য ডাক্তার আমাকে কী বলেছে, যে সেই ভাত বা ডাল যাই খাবেন মিক্সিতে পেস্ট করে খাবেন। তো আমার বাচ্চাকে কীভাবে খাবো সেটা দেখায়। এই যে ডাল আছে, ডালের মধ্যে একটা আলু আর একটু কুচি পটল নিয়েছি। যেহেতু আমার কাছে সব সবজি ছিল না, নাহলে সবজি থাকলে আমি সব সবজি দিই। তো ওগুলো ভিটামিন বেশি, বিনস গাজর এগুলো সবই দিই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবজি নেই। তো সেই জন্য ডাল, আলু আর একটু পটল দিয়ে দেবো মিক্সির মধ্যে। আর কিছু ভাত আছে, আমি সেটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। তো চলুন এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো। তো তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ভাতটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। কতটা মিহি হয়েছে দেখুন, আর তার সাথে গাঢ়ও হয়েছে। তো আমার ছেলে তো এতটা গাঢ় খেতে পারে না, তো তাই কি করব, সেটা একটু জল মিশিয়ে দেবো। তাহলে কি হবে, পাতলা হয়ে যাবে। খুবই গাঢ় হয়ে গেছে, ও তো এত গাঢ় খেতে পারবে না। তাই কি করলাম, একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম। দেখুন, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। দেখুন, জল দেওয়ার পরও এখন অনেকটা গাঢ় হয়ে আছে, তাই আরেকটু জল মিশিয়ে দেবো। আমি একটু পাতলা করে ওকে খাওয়াই, কারণ খুব বেশি মোটাও খেতে পারে না, তাই ওকে পাতলা করেই খাওয়াই। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা হয়েছে। তো চলুন, এরপর আমার হয়ে গেছে। এবার খাইয়ে নিয়ে গে আমার ছেলেকে। খুব সুন্দর হয়েছে বলো, খুব সুন্দর খেতে হয়েছে সয়াবিনটা। চলুন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই মাত্র। আপনাদেরকে তো বলেইছিলাম সকালে যে আমাদের একটু বাজার যাওয়ার ছিল, লক্ষ্মীর পাঁচালী আনতে যাওয়ার কথা ছিল, আরও কয়েকটা জিনিস কিনতে যাওয়ার কথা ছিল। তো আপনারা তো জানেনই, আপনাদেরকে দেখালাম যে তখন বৃষ্টি পড়তে লেগে গেছিলো, তো তাই আর যাওয়া হয়নি। তো এখন দেখছি দুপুরে বৃষ্টিটা অনেকটা কমে গেছে, তাই চলুন বাজার থেকে একটু একটা লক্ষ্মীর পাঁচালী কিনে আনি। আরও কয়েকটা জিনিস আছে, সেগুলোও কিনে আনি। আপনাদের সাথে পরে দেখা হবে। আপনাদেরকে তো বলেইছিলাম এর আগের ভিডিওতে যে আমি বাজার যাব, আর সকালে বৃষ্টি পড়ছিল তাই বাজারটা যেতে পারিনি। তো হঠাৎ করে বৃষ্টিটা কমার ফলে আমরা ভাবলাম তাহলে বাজারটা চলে যায়। তো এখন একটু আগে বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে দেখছি যে এত বৃষ্টি, মানে বৃষ্টি ছাড়া নামই নেই। বাড়িতে যখন ছিলাম তখন ওয়েদার পরিষ্কারই ছিল, তো যখন বেরোনোর পর দেখছি এত বৃষ্টি, এই বাড়ি ফিরতে প্রচণ্ড লেট হয়ে গেল। তো চলুন, যা জিনিসপত্র এনেছি সেগুলো গুছিয়ে নিই। শুভ সন্ধ্যা সবাইকে। আপনাদেরকে তো বলেইছি যে আমি লক্ষ্মীর পাঁচালী কিনতে গেছিলাম। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো তাই চলুন লক্ষ্মীর পাঁচালীটা আমি পড়ে নিই। আকাশ নীলমন্ড বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনোযোগে দুইজনে করে আলাপন, দিনা করে হেনকালে
নারদ মুনি ভক্তি করে উভয়ের প্রাণ নিয়ে তিনি করজোড়ে লক্ষ্মীর সমৃদ্ধি ঋষি এক কথা শুধুমাত্র তোমার বচন নরলোক পানে মানুষ যাওয়া একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার বলবাহ কৃপাকের ফলে মর্তবাসী নরনারী দুঃখ কথা জানে তিনি লক্ষ্মী নারদ জেনে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী শ্রী পাঠানো মর্তেতে আমাদের ভুলেছে তারা করিয়া মমতি লজ্জা আদি গুণজাত রমণের কাছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে স্বামীর নাম মানে তারা না শুনে বছর ইচ্ছা মতো হেতা সেতা করেছে ভ্রমণ প্রতিগৃহে এইরূপ পাপের আগার অচল হইয়াছে তার থাকিছে প্রকার শুনিয়া নারদ বলে বিপন্ন বদনে রূপে প্রসন্না করিলে হবে নারী বলে রূপে পাইব তারা তত পদ ছায় অভদয়া মনে তুমি না করিলে দয়া নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস জানিয়া তারে বিদায় করিল অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে মর্ত দুর্গতি বাবু বুঝাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে গেল ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণী দেশে ভ্রমিতে লাগিলে সহসা অরণ্যে ধারে দেখিল ধারে দেখা লক্ষ্মী পূজা ছিল তারে সেবা তিনি তার মেয়েছে কাঁদবে সুপূজা বলে আমি লক্ষ্মী অভাব দিই লক্ষ্মীকে বলে পূজা দেখতে পারিনি লক্ষ্মী বলে ধীরে ধীরে কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে রয়ে বুদ্ধি যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অর্ধশন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনপূর্ণ হইল তাহার আলোয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন মগদেশে বাস এক বণিক তনয় দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসা নারী বলে কিবা ব্রত করো সব নিজ মামা বলে সদাগর কতক্ষণ বলে বুদ্ধিপন লক্ষ্মীব্রত করি ইচ্ছে হইতে মানস পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখের থাকে সে পুজো লক্ষ্মী সদাগর বাক্য লক্ষ্মী কুপিতানিত অল্প দিনে সমস্যারা তাহারে করবে সর্বস্ব ধর্মনষ্ট ঘুরে দাঁড়িয়ে দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার বৃদ্ধা লক্ষ্মীব্রত করে লয়ে বলুন বলিতে মনে করে ষোলো বিবরণ মানুষের বিভিন্নতম বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে বৈকর যে বণিক নন্দন কান্দিতে কান্দিতে করে লক্ষ্মীর শ্রবণ তব করি শিশু বিনয় করিল বিনয়নে গাড়ি ধারা ঝাড়িতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনে তো বুঝিয়া শুক্রবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল শ্রাবণ মাসে বধূপাতা রম্ভাবতী পালা করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে অন্তপুরে রহিত বসিয়া রম্ভার এতটা যত দত্তবাড়ি রঙে বাণিজ্যকে যাবো যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদ্দত্তে কয় নারী হয়ে কেবা কথা বাণিজ্যতে যায় মোর সঙ্গে ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দেব তুমি বলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন কলঙ্ক আমারে জানিবে রম্ভা বাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণী ভাষায় কত রাজ্যে নদ নদী পার হয়ে এলো বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেদ দিয়া জগদত্ত রাজারে খুশিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বলছিলে আমারে সদাগর দেখি তাহা করজোরে কয় পত্নী মোর এ মালা দিয়াছে আমায় এই মালার গুণ যাহা শুনো নৃপমণি সুকালে আমার পত্নী হবে বিচারিণী শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সত্যি নিশ্চয় করিল মনে মুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত বেঁচে আসে কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনকে বলে মালিনী লোভে পড়ে সে মালিনী রম্ভাপাতে যায় রম্ভাপাতে কোটালের মালিনীর পায় তিনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল বৃত্তের প্রহারে কোটাল পলাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী দিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশাকালে আনিও রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালকে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল রম্ভাবতী পাকে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ প্রাণের সহিত
রম্ভা বলে মহারাজ কর্ম উচ্ছিষ্ট খাইলে সবার তো কথা রাজা কেমন বলিল রম্ভার সুন্দর কথা রাজা মহারাজা ডাকিল তাহার রাজা রম্ভা সহ জগদ্দত্তে শঙ্কর উত্তরে যদি উপায় আছে শঙ্কর ধরি পরস্পরে পালাবো দিচ্ছি অনেকটা হয়ে গেছে। লক্ষ্মী দেবী তার প্রতি শতপুষ্ট হয়ে সকল দুর্গতি কাটতে লক্ষ্মী কৃপায় লক্ষ্মী দেবী 12 মাসে সমাপ্ত হইল। জয় জয় লক্ষ্মীমাতা সকলে হইল। শঙ্কর কাকুরে বলে ঠাকুরানী শেষে সেদিনের দিও চরণ দেখানি। চলুন, লক্ষ্মীর পাঁচালি পড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।